একটু ভুলের জন্যে এঁচড়ের টেস্টটা যেন কমে গেল। আমারও যদি মাথায় থাকতো তখন সেদ্ধটা কম করে করলে আর এরকম হতো না। তবে যা ছেড়ে দে, এবার ছেড়ে দে, যা হয়েছে হোক, পরের বার একটু ঠিক করে বুঝে করবি। যেমন বলে দিলাম যে ভুলটা তোর হয়েছে ওটা একটু মনে রাখবি, তাহলেই হবে। বুঝেছিস? বুঝতে পেরেছিস নাকি রে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। নেক্সট বার তুমি যেগুলো বলেছো সেগুলো ঠিকঠাক করবো। তাহলে চলো রেসিপিটা এবার দেখে নেওয়া যাক কি করে বানিয়েছি না বানিয়েছি। আর একবার একটুখানি রেসিপিটা তোমাকেও বলে দিই, আর তার সাথে সাথে আমার সব যারা ইউটিউবের ফ্যামিলি যারা আছে তাদেরকেও জানিয়ে দিই। হ্যাঁ, তাহলে এবারে যেটা বলে দিলাম না ওটা ঠিকঠাক শুনে করবি। বুঝেছিস? মনে রাখবি কিন্তু সবগুলো ঠিক করে। ঠিক আছে? ঠিক আছে, চলো তাহলে এবার যাওয়া যাক রান্নাঘরে। তো ভিডিওতে শুনতেই পেলে যে কি আসলে আমাদের ভুল হয়েছে। ইচ্ছা করে বলবো না, তবে ভুলটা হয়ে গেছে। যাই হোক, তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। আর পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে সত্যি যে এই ভুলটা হয়ে যাবে বুঝতে পারিনি। যাই হোক, মানুষ তো ভুল থেকেই শেখে। তো চলো এবার রেসিপিটা দেখে নেওয়া। তো এখানে আমরা কিন্তু মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি, আর চিংড়ি মাছের শেলটা কিন্তু পুরো ছাড়ানো। আর এদিকে ফোড়নের জন্য জিরে আর তেজপাতা নিয়েছিলাম, পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, আর কিছুটা পেঁয়াজ একদম জল ছাড়া একটু পেস্ট করে নিয়েছিলাম। তাতে কিন্তু কোনো জল ব্যবহার আমরা করিনি। এবার একটা পাত্রে সমস্ত কিছু ফোড়ন দিলাম, মানে জিরা আর তেজপাতা ভালো করে ফোড়ন দিয়ে নিলাম। আর এই ক্ষেত্রে বলে দিই, সর্ষের তেলটা কিন্তু আমরা একটু বেশি দিয়েছিলাম, প্রায় 8 থেকে 9 চামচ মতন দিয়েছিলাম। তারপর ডুমো ডুমো করে কেটে রাখা সব আলুগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে আগে ভালো করে ভেজে নিয়েছি। আলুগুলো একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম যে ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ, সেটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে কিন্তু দুটো একসাথে কষিয়ে নিয়েছি। আরেকটা কথা বলে দিই, এই রান্নায় কিন্তু আমরা কোনো রসুন ব্যবহার করিনি। আগেই বললাম এটা মায়ের রেসিপি, তো মা যেইভাবে বলেছে আমি চেষ্টা করেছি সেইভাবেই বানানোর। তারপর ভালো করে কষিয়ে নিয়েছিলাম, মানে একদম কম হিটেই এটা করেছি, কারণ না হলে পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য একদম কম আঁচে কিন্তু আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছিলাম। তারপর আবারও একটু ঢেকে দিলাম যাতে ভালো করে জিনিসটা ভাজা ভাজা হয়ে যায়। তারপর ডুমো ডুমো করে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। আর তোমরা চাইলে কিন্তু এখানে টমেটো পেস্টও ইউজ করতে পারো। আমি এখানে 2টো টমেটো ইউজ করেছি, কারণ ছোট ছিল টমেটো, সেই কারণে। আর পুরো রান্নাটাতে কিন্তু একদম রসুন ব্যবহার করিনি, যেহেতু মায়ের রেসিপি, মা এইভাবেই বানায়, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। সব কিছু হালকাভাবে ভাজা হয়ে গেলে তারপর যে চিংড়ি মাছগুলো ছিল সেগুলোকে কিন্তু আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেগুলো তারপরে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু সাঁতলে নিলাম। চিংড়ি মাছ চাইলে তোমরা আগে ভেজে নিতেই পারো, কিন্তু ওই যে বললাম মা এইভাবে বানায়, সেই জন্য চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি পরে আলুর সাথে পেঁয়াজের সাথে একবারে ভাজা ভাজা হতে দিয়েছি। তারপরে আমি ভালো করে এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম 2-3 মিনিটের জন্য। তারপর ঢাকনা তুলতেই দেখো চিংড়ি মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আর চিংড়ি মাছ তো খুব নরম মাছ, তাই এটার বেশি ভাজার প্রয়োজন হয় না, বেশি ভাজলে আবার রাবার রাবার লাগে। তারপরে আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য, আর হলুদ তো কালারের জন্য দিয়ে। তারপর ভালো করে কষিয়ে নিয়েছি। আর একজন আমাকে জিজ্ঞাসা করেছিল যে কেন আমি নুন সবসময় লাস্টে দিই। যদি কোনো পেঁয়াজের রান্না হয় আমি এই জন্যই নুনটা লাস্টে দিই, কারণ পেঁয়াজের তো নিজস্ব জল আছে, নুন দিলে একটু বেশি জল ছেড়ে যায়, আর কষাতে অনেকটা সময় লাগে, ওই বলতে পারো সময়টা বাঁচানোর জন্য। আসলে এক একজনের এক এক রকম তো রান্নার প্রসেস, তো আমি এইভাবেই রান্নাটা করি। তারপর আগের থেকে বেটে রাখা যে পেঁয়াজটা ছিল সেটা দিয়ে দিয়েছি। আর এই পেঁয়াজে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি, কারণ পেঁয়াজের একটা নিজস্ব জল থাকে, সেই জন্য চেষ্টা করেছি একদমই জল ছাড়া পেঁয়াজটাকে বাটতে। তারপর সেটাকেও দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে খানিকক্ষণ ঢেকে রেখেছি। ঢেকে রেখে তারপর ঢাকনা তুলে যখন একটু কষে এসেছে, তারপরে আমি আদা বাটা, জিরা বাটা, ধনে বাটা, আদা বাটা দিয়েছিলাম 2 চামচ, জিরে বাটা 1 চামচ, আর ধনে বাটা হচ্ছে 1.5 চামচ দিয়ে ভালো করে জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম। মশলাটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। আর এখনও পর্যন্ত আমি নুন ব্যবহারটা করিনি, আর চিনিও কিন্তু দিইনি, সবটাই ব্যবহার করব রান্নার একদম শেষে। তারপর ভালো করে খানিকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। তারপর আগের থেকে সেদ্ধ করে রাখা যে ইঁচড়টা ছিল সেটা দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু ইঁচড়টা অনেকক্ষণ কষাতে হবে, ভালো করে না কষালে ইঁচড়ের নিজস্ব যে আঠা থাকে সেটা কিন্তু যায় না, তাহলে কিন্তু ইঁচড়টা খেতে একদমই ভালো লাগে না।
ও হ্যাঁ, আরেকটা কথা, তোমরা কিন্তু ইঁচড়টা যদি এখন বানাও, মানে এখন তো কাঁঠাল পাওয়া যাচ্ছে, ইঁচড় আর কিছুদিন পর পাওয়াও যাবে না, তোমরা চেষ্টা করবে ইঁচড়টা হালকা একটু গরম জলে জাস্ট ভাপ দিয়ে ফেলে দেওয়া। আমাদের মতন এই ভুলটা করো না। আমরা একটা সিটি দিয়েছিলাম, যার জন্য সমস্যাটা হয়েছিল। তো যাই হোক, তারপরে ভালো করে কষিয়ে নিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে খানিকক্ষণ রেখে দিয়ে তারপরে নুন দিয়েছিলাম, একদম অল্প করে নুনের পরিমাণটা দিয়েছিলাম, কারণ বেশি নুন হয়ে গেলে আবার সমস্যা। তারপর আবার ভালো করে খানিকক্ষণ কষিয়েছিলাম, ওই ধরো 10-15 মিনিটের মতন কষিয়ে তারপর কিন্তু আমি জল দিয়েছিলাম। তোমরা চাইলে গরম জল ব্যবহার করতে পারো, কিন্তু আমাদের ইঁচড়টা যেহেতু আগেই অনেকটা নরম হয়ে গেছিলো, গরম জল দিলে আরও তাড়াতাড়ি ইঁচড়টা আরও বেশি নরম হয়ে যেত, সেই জন্য কিন্তু আমরা এখানে নর্মাল জলই ব্যবহার করেছি। তারপর জল দিয়ে আরও খানিকক্ষণ কষিয়েছি, প্রায় 10 মিনিটের মতন কষিয়ে দেখতেই পাচ্ছ প্রায় হয়ে এসছে। তারপরে আমি আগের থেকে করে রাখা গরম মশলা দিয়েছিলাম, আর এর মধ্যে কিন্তু আমি একটু মৌরিও দিয়েছিলাম, যেমন এলাচ, দারচিনি, গোলমরিচ, তার সাথে একটা শুকনো লঙ্কা, আর আমি এখানে একটু মৌরিও দিয়েছি, পরিমাণ মতন মৌরি দিয়ে ভালো করে আর একটুখানি কষিয়ে নিয়ে তারপরে একটু চিনি দিয়েছিলাম। চিনি তো একটু দিতেই হবে টেস্টের ব্যালেন্সের জন্য। আর এখানে কিন্তু আমি কাঁচা চেরা লঙ্কাও ব্যবহার করেছিলাম। তারপর খানিকক্ষণ ঢাকা দিয়ে আমি এখানে 1 চামচ মতন ঘি ব্যবহার করেছিলাম, দিয়ে তারপরে কিন্তু একদম গ্যাসটাকে বন্ধ করে রেখে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ আমাদের রান্নাটা কিন্তু পুরো রেডি। বিশ্বাস করো খেতে খুবই ভালো হয়েছিল, কিন্তু একটাই সমস্যা হয়েছিল, ইঁচড়টা আরেকটু যদি থাকতো গোটা গোটা তাহলে আরেকটু ভালো লাগতো। একটু সামান্য গলে গেছিলো, তবে খুব একটা কিন্তু গলে যায়নি। মা, ইঁচড়টা তো খাওয়া হয়ে গেল, তোমার মানে তোমার রেসিপি আমি বানিয়েছি, তোমার কেমন লাগলো বলো? খুব ভালো লেগেছে আমার। হ্যাঁ, মানে তোমারই রেসিপি আমাকে বলে দিয়েছো, সেইভাবেই বানিয়েছি। তাও শুধু একটুখানি আমাদের এই যদি এঁচড়ে দানা হয়ে যায়, হ্যাঁ, তখন এঁচড়টাকে আর জাস্ট একটু গরম জলে দিয়ে আঠাটা একটু বার করে নিয়ে, মানে হালকা একটু ভাপিয়ে নিলেই হয়ে যাবে। হালকা, একদম হালকা প্রেসার ভাপিয়ে নিয়ে, কুকারে দেওয়ার কোনো না, দরকার তারপর নেই। কষালেই হয়ে যায়। প্রেসার কুকারে তাহলে কখন দেবে ইঁচড়টা? যখন এঁচড়টার প্রথম যখন এঁচড় হয় গাছেতে, হ্যাঁ, দানা থাকে না, হ্যাঁ। শুধু শ্বাসটাই তখন দেখা যায়, ওইটাকে ভালো করে প্রেসারে দিয়ে সিদ্ধ করতে হয়। তার মানে ইঁচড়টা যখন ওই একদম শেষের দিকে হবে, যখন কাঁঠাল হওয়ার আগে যখন থাকবে ইঁচড়টা, সেই ইঁচড়গুলো সেদ্ধ করার মানে সিটি মারার দরকার হয় না প্রেসার কুকারে। একদম। বাকি প্রথমের ইঁচড়গুলোকে একটুখানি হালকা একটা সিটি মেরে নিলেই হয়ে যাবে, তাহলে আঠাটা চলে যাবে, তাই আঠাটা তো? চলে যায়, হ্যাঁ। আমরা সেটা বুঝতে পারিনি বলে হালকা একটু ইঁচড়টা একটু নরম হয়ে গেছিল নাকি? হ্যাঁ, মানে হ্যাঁ। হালকা নাকি খুব হয়ে গেছিল? খুব তো হয়নি না, খুব হয়নি, একটু যদি মানে আমরা আর যে কষাবো সেটা বেশিক্ষণ ধরে কষাতে পারছিলাম না। বুঝতে পেরেছি। যদি একটু হালকা সিদ্ধ করে নিতাম জাস্ট 5-7 মিনিট, তাহলে হয়তো ভালো হতো, তাই তো? তো কেমন লেগেছে বলো ওভারঅল? খেতে তো ভালো হয়েছে, খেতে ভালো হয়েছে। আর আমার এঁচড় খেতে খুব